গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর বেবুকে তো দিয়ে চলেই এসেছি সকালবেলাতেই, এসে তারপর একটু নিজের কাজে নিয়ে ব্যস্ত ছিলাম। আর এখন সময় হচ্ছে চা ব্রেকের। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে, আমার মেয়ের তরফ থেকেও। আমার মেয়ে এখানেই বসে আছে যথারীতি, কোনো ব্যতিক্রম নেই জানো। যেখানে আমি যাব সেখানে পেছন পেছন যাবে, মানে বাথরুমে গেলে পারলে ভেতরে ঢুকে যায়, বাইরে বসে থাকবে আর শুধু দরজাটাকে আছড়ে যাবে, মানে বেরো বেরো। ও বাবা, এখানেই বসে আছে। এই চা নিয়ে বসলাম। আবার চা না খেলে না আমার দিনের শুরু হয় না, জানো তো। এটা ভীষণ বাজে হ্যাবিট, কিন্তু কিছু করার নেই। চা না খেলে আমার সকাল মানে মনে হয় যেন ঠিক এনার্জি পাচ্ছি না, এরকম। কালকে তোমাদের কমেন্টগুলো পড়ে বেশ ভালো লাগলো। কত পুরোনো দিনের কথা মনে পড়ে না, বলো? আমরা তো সবসময় সকলের সাথে আলোচনা করতে পারি না, কিন্তু আমাদের মনের কত মিল, তাই না? আমি তাই দেখছি ওখানে ঈশাদি, তার সাথেও আমার কত মিল। পারমিতা, প্রিয়াঙ্কা তো ছোট, আর শোভা দিদি ভাই, শিলা দিদি ভাই, রূপা দিদি ভাইয়ের সাথেও মিল। আর দক্ষিণাপনের চর্মজেতেও আমরা গেছি দিদি ভাই, শোভা দিদি ভাই। চর্মজে মানে আমার জামাইবাবু যেহেতু তখন লেদারের বিজনেস করতো, সেই জন্য চর্মজোর যত ছিল, আমাদের চৌরাস্তাতেও একটা ছোট ছিল, সেখানেও দিত। চর্মজোর তো উঠে গেছে এখন, উঠিয়ে দিল অ্যাকচুয়ালি, লসে তো ব্র্যান্ড বেরিয়ে গেছে এখন, জানো তো। যখন লেক্সপো হতো, লেদার এক্সপো যেটাকে বলে, লেক্সপো ময়দানে বলছি, কিন্তু সেই সময় আগে তো ওইখানেই হতো, বইমেলা, এক্সপো সবকিছু ওইখানে। আমার জামাইবাবুর স্টল দেয়া হতো, একটা পুরো স্টল আমার জামাইবাবুর। হ্যাঁ, দিদি তখন বিয়ে হয়ে গেছে, এবারে লেদারের মানে আমার জামাইবাবুর বড় ফ্যাক্টরি ছিল তখন, ও তো বন্ধ করে দিল, মানে দিদি শ্বশুর মশাই মারা যেতে। তো একটা হয় কাট পিসের, তোমরা জানো কি না জানি না, ছোটো ছোটো দেখবে পিসগুলো সেলাই করে 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 ব্যাগ হয়। আর একটা হয় হচ্ছে পুরো শিট, যেগুলো আমরা এখন ব্যবহার করি, শিট ব্যাগ। তো কাট পিস যেগুলো, সেগুলো তো একটু সস্তার হয়, সেগুলো সেলসম্যান রাখলে ওরা বিক্রি করে দিতে পারে এতে, হ্যাঁ, যারা সেলস পার্সন থাকে ওখানে। শিট ব্যাগগুলো যেহেতু কস্টলি, সেগুলো তো চট করে কেউ বিক্রি করতে পারে না। এবারে দিদির বিয়ের পরে মানে ওরা বেশ অতটাও ওদের হতো না, মানে ইনকাম হতো না। তা মেসো বললো, ছোটু, মানে মেসো আমাকে ছোটু বলে ডাকতো। হ্যাঁ, মেসো মানে দিদি শ্বশুরমশাই, মানে দিদি শ্বশুরবাড়িতে সবাই আমাকে ছোটু বলেই ডাকে, যেহেতু আমি ছোটো সেই জন্য। বললো, ছোটু, তখন আমি ফার্স্ট ইয়ারে, বললো তোমার তো কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তুমি কি কলেজ থেকে সোজা ময়দানে আসতে পারবে? আমি বললাম, হ্যাঁ মেসো, কেন? বলছে, না তাহলে আমি ভাবছিলাম ওই যে শিট, যে লেদারের ব্যাগগুলো, সেই ডিপার্টমেন্টটা তোমাকে দিয়ে দিতাম, তুমি যা সেল করবে। বললাম, আচ্ছা বেশ, ঠিক আছে। এইবারে কি মজা হতো, কেন বলছি, ওখানে আর কাউকে আমি নিতাম না, আমি একাই। কি ভিড়, যারা লেক্সপো গেছো তখন সময় বলছি যে কি ভিড়, মারাত্মক ভিড়। আর মানে স্কুল ছুটি হবে ওখানে, খালসা সব স্কুলগুলো যে ছুটি হয়, এ বাপরে বাপ, টিচারগুলো সব আসতো। আর ব্যাগগুলো দেখতে সুন্দর হয় না, আর স্পটলাইট পড়লে তো আরও চকচক করে। সেই বোন এটা দাও, দিদি ওটা দাও, মানে এটা নামাচ্ছি ওটা নামাচ্ছি। আর খুব ভালো লাগতো যখন বিক্রি করতে পারতাম, দারুণ, মানে এটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি। জামাইবাবু একবার, মানে আমার দিদি শ্বশুরমশাই তোমার ক্যাশ কাউন্টারে বসতো, আর জামাইবাবু গেটের কাছেই দাঁড়াতো, কারণ অনেকেই তো আছে খুবই সৎ, টুক করে হাতে একটা নিয়ে বেরিয়ে গেল, যেন জামাইবাবুকে থাকতে হতো, যে যার নিজের
দায়িত্বে স্টল করতে হবে, বাদ বাকি 2-3টে ফ্যাক্টরির ছেলেরা থাকতো। তো আমার এটা হচ্ছে পুরো শিট, লেদার শিট ব্যাগের, এটা বিক্রি হতো না, সেই এতটা স্যাটিসফ্যাকশন হতো না। আর তারপরে একটু ব্রেক নিয়ে হয়তো একটু হালকা আছে, ব্রেক নিয়ে একটু ঝালমুড়ি খাওয়া। এখন বেনফিশের স্টল বসতো, তুমি গেছো লেক্সপোয় কখনো? এক্সপো, ওই মেলা। লেক্সপোটা আমি কেন বেশি এনজয় করেছি, যেহেতু আমি স্টলে থাকতাম, আমার দারুণ লাগতো। বহু বছর করছি, প্রায় 4 বছর, 3 বছর করছি, 3 বছর, দারুণ। ওই ময়দান থেকে সরে গিয়ে এখন সেলটা একদম কমে গেল, জিনিসটা মানে ওই এটাই কি বলবো, ক্রাউডটা নিতে পারে না, ক্রাউড প্লাস জিনিসটার বিউটিটাই চলে গেছে। মজা হতো, রাত্রেবেলা ফিরতাম, কি কনকনে ঠান্ডা হাওয়া। তারপরে যখন সব শেষ মানে সবার টাকা পয়সা সব গোনা হতো, জানো তো, আমার মেয়ে শুরু হলো, মানে একটু আমি কোনো কথা বলবো না, ওর অমনি শুরু হলো দুষ্টু মেয়ে, মাথা নিচু করে দেবে বকলে। এগুলো না মানে পুরোনো দিনের কথা মনে করলে খুব ভালো লাগে গো। আমি আমার স্টলে আমি বলছি, স্বাগতা লক্ষ্মী ম্যাম উনি এসেছিলেন, গান গান। হ্যাঁ। তারপরে ওই তখন সিপিএমের মানে বুদ্ধদেব ভট্টাচার্য, সে তখনকার বলছি, হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য এলেন। তারপরে ওনাদেরই সিপিএমেরই একজন ছিলেন বিমান বসু, উনি আবার কীরকম মানে মজা করে করে কথা বলে। আমাদের লেদারের না গয়নাও বিক্রি হতো, তো এরকম ক্লিপ আমাকে বলছে এটা কি, আমি বললাম এটা লেদারের ক্লিপ। বলছে তুমি লাগাও, আমি বলছি এখন, বলছে আমি এটা কিনছি, এটা আমি তোমাকে দিচ্ছি, তুমি লাগাও। আমি বললাম না না আমার লাগবে না, আপনি নিয়ে যান কিনে, আমার লাগবে না। তো বলছে না না তুমি এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ বিক্রি করছো, এটা আমি দিলাম তোমাকে। অনেক সিরিয়াল করে তারাও এসেছিলো, আমার ঠিক নামগুলো তখন মনে, কিন্তু সিরিয়াল করতো এইটুকু জানি, কারণ আমার মা দেখতো। অনেকে এসে, এখন তো হলে হয়তো অনেক নোন সমস্ত, এখন সিরিয়াল করে তো সব ইয়াং ছেলেমেয়েরা আছে না, তাদের কিন্তু খুব মজা করেছি গো বেনফিশে খাওয়া। তারপরে তোমার আমি বেশি ঝালমুড়িটাই খেতাম, বেনফিশের ওখানে যা ভিড় হতো লোকেদের। আর ঝালমুড়িটা বাইরে, গেটের বাইরে, মানে আই কার্ড দিয়ে দেবে, সেটা দেখি তোমায় ঢুকতে হবে, ওটা ছাড়া তোমার আর ঢুকতে দেবে না। তো ওই গিয়ে 10 টাকার ঝালমুড়ি খেলাম, দারুণ মজা। চা বাড়ি বাড়ি আসতো, চা খেতাম বাবা, খাওয়ার টাইম পেতাম না গো। আর বাংলাদেশের যারা যখন আসতো তাদেরকে বিক্রি করে বেশ মজা আছে, তারা অনেক কিনতো একসঙ্গে, ওরা অত টাকা করে না, অত বার্গেনিংও করে না প্রচুর। কিন্তু আমি মানে দেখো শিট লেদারে বার্গেনিং হয় না অত, তো আমি এমনি নিজের থেকেই বলতাম যে ঠিক আছে আমি ডিসকাউন্ট করে দেবো, ভালোও আসতো। অনেকে আছে 2-3বার করে আসতো, নামও জেনে গেছিলো আমার সব ম্যামরা, মানে স্কুলের যে টিচাররা। কাল ইশাদি বলেছে চপ, চিংড়ির চপ আমার মাও খেতে দিত না দিদি, কেন বলো তো, ভেতরের এই কালো শিরাটা পেট খারাপ ছাড়ায় না বলে, ওই জন্যই মোচার চপ খেয়েছি, ডিমের চপ খেয়েছি। ডিমের ডেভিল ইজ আ ডিফারেন্ট থিং, বড়, এটা ডিমের চপ যেগুলো ছোট ছোট, আচ্ছা মানে বেসন দিয়েই যেটা ভাজে। হ্যাঁ হ্যাঁ, তারপর তোমার আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, ফুলুরি, ও তো একদিন একটু ডেভিল বানিয়ে তো হঠাৎ মনে পড়লো। আমি এই জায়গায় কিছু বলি না গো, কিছু বলা মানেই বানিয়ে ফেলে তো। অনেকবার খাইয়েছি বানিয়ে, অনেকবার আমাকেও খাইয়েছে। যখন রেগুলার বেসিসে করোনার আগে অফিস যেতাম, অফিসেও আমার পুরো ডিপার্টমেন্টের জন্য বানিয়ে পাঠিয়েছে। কটা দিয়েছিল জানো, 50টার মতন, 50টা না 60টা ডিমের ডেভিল বানিয়ে দিয়েছিল। খেয়ে মানে যারা বাঙালিরা খেয়েছে তারা তো জানে জিনিসটা, যারা এখানকার তারা তো মানে জিনিসটা দেখেই অবাক হয়ে গেছে, অত বড় জিনিসটা কি এটা। তো যাই হোক, একেবারে চেয়ে চেয়ে খেয়েছিল সবাই। আমি একটা দই ভিন্ডি বানাই, একদিন দেখাবো, হ্যাঁ, দেখিয়েছি কখনো?
না দেখায়নি না, মনে নেই আমার। এটা দই ভিন্ডি বানায় সৌরভের আগের হ্যাঁ। ডিপার্টমেন্টে, সেখানেও আগের ডিপার্টমেন্ট হ্যাঁ আগের হ্যাঁ একটা ছিল, মানে একজন টিম লিডার ছিলেন, এখন নেই আর, ওই ইয়েতে ছেড়ে দিয়েছে না। চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, খুব ভালোবাসতো মুরলিকে। মানে ও ভেজি ছিল, ভেজিটেরিয়ান, সাউথ ইন্ডিয়ান ভেজিটেরিয়ান। ও সৌরভ যখনই বলতো মুরলি ভাই বাড়িতে আয়, হ্যাঁ তখনই- মুরলি ভাই, মানে বড় তো বয়সে, মুরলি ভাই বলছে যে কি খাবে, শর্মিষ্ঠাকে বলবি দই ভিন্ডি বানাতে, ওই একটাই জিনিস খাবে। আরও যারা ছিল তাদের চিকেন বল সব আসার আগে বলে দিত কে কি খাবে, মাছ, ফিশ ফ্রাই। আমারও ভালো লাগতো, বাড়িতে কেউ এসছে রান্না করে টেবিলে দিয়ে দিতাম, যে যার মতন ওরা, তাই না, সেলফ হেল্প। আইসাদি, তুমি খুব লাকি গো, টাচুট। তোমার শাশুড়ি মা তোমাকে কুর্তি সব খাদিতে কিনে দেয়। খাদির জিনিস আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ডিসেন্ট, সোবার, খুব ভালো লাগে। এখানে আমি সেরকম টেলার পাইনি, একবার বানাতে যাই তো ঠিক বানায়, দ্বিতীয়বার বানাতে যাই তো আর দিই না, নয়তো খুব ভালোবাসে। আমি বিয়ের আগে প্রতি মাসে সালোয়ার বানাতাম, তখন বানিয়ে বেশি পরতাম। ভালো টেলার আমাদের ওখানে একটা দিদি ছিল, ভীষণ সুন্দর বানাতো ব্লাউজ টাউজ। পুজোর আগে বলো কিরম ক্রেজ ছিল, কত তাড়াতাড়ি চুড়িদার বানিয়ে দেবে, ব্লাউজ বানিয়ে দেবে, শাড়ি পরবো, একটা অষ্টমীর দিন শাড়ি, অঞ্জলি দিতে যাবো। পুজোর 1 মাস আগে থেকে তো সব অর্ডার নেওয়া বন্ধই করে দিত। অগাস্ট থেকে, অগাস্ট মাস থেকে বলতো আর নেওয়া হবে না, কিন্তু আমাদের একটু ছিল, আমি একটুখানি ওরকম ছিলাম। আর কি বলতো, আমরা তো এখানে অনেক বছর ওই দিদিটা, মানে আমার বাবাকে চেনে, হ্যাঁ, তো সেই জন্য গিয়ে, ও দিদি নাও না, আমার একটু দেরি হয়ে গেছে। দিদি বলতো চুপ কর, এখানে লুকিয়ে দিয়ে যা, কেউ দেখলেই আমাকে ধরে ঠ্যাঙাবে যে ওরটা নিচ্ছ, আমাদেরটা কেন নিচ্ছ না। তুই বলে দেবে আমি তোমার বোন হই, সেই জন্য এরকম ভালোবাসতো। বাবা ছিল না তো সেই জন্য আরও বেশি ভালোবাসতো, যে কাকু নেই এখন। আমি যদিও বা এইসব সেন্টিমেন্ট কখনো করিনি, ওরা ফিল করতো খুব ভালো। আমার বাবা না ভীষণ হই হুল্লোড় করতে ভালোবাসতো, মানে আমাদের পড়াশোনাতলায় হেন কোনো লোক নেই যে আমার বাবাকে চেনে না। একটা বাবা মিষ্টি কিনছে তো, কেউ এসে বললো কাকু কি কিনছেন, খাবি তুমি, আরে খাও বলে তাকে দুটো খাইয়ে দিল। মিষ্টি যে দোকানে যে কাকু, সে বলতো যে দাদা আপনি চেনেন, বলছে না চিনি না, এলো বাচ্চা ছেলে বললো, ওইরকম ছিল। আমায় দেখে যেতে পারলো না, হ্যাঁ, দারুণ জমতো। বাবা একটু ইংলিশে কথা টথা বললে না, বাবা বেশি ভালোবাসতো। মানে আমার বাবা আগে কাজ করতে হচ্ছে আকাশবাণীতে, আমার বাবা পড়েছে স্কটিশ চার্চে। আমি বলছি আমার বাবা অনেকটা বড় ছিল আমার মায়ের থেকে। শুভেন্দু, যিনি অ্যাক্টিং করেন, মানে করতেন, তাদের সাথে স্কটিশ চার্চে পড়েছে। আমার বাবা ভীষণ হই হুল্লোড়ে, আর সৌরভকে দেখলে ভালোবাসতো। তার কারণ হচ্ছে যে কনভারসেশনটা যখন ইংলিশে করতে পারে না, বাবা খুব খুশি হতো। হয় না এক একজনের, আমাদেরকেও বাবা, আমি ভীষণ ভয় পেতাম। আমি শুধু প্রয়োজনেই ইংলিশে বলি, আমি এটাও বলে রাখলাম। আমার বাবা কিন্তু মানে যখন বলবে না, আমি গড় করে, বাবা প্রচুর ব্রিটিশারদের সঙ্গে ছিল। আমাদের বাড়িতে একটা বাবা অনেক জায়গায় কাজ করেছে, তারপরে লাস্টে বললো না, কারোর আন্ডারে আমি কাজ করতে পারবো না, আমি বিজনেস করবো বলে তারপরে বিজনেস। ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি মনে পড়লে না মনে হয়, আমি তো চোখ বন্ধ করে সব ভিজুয়ালাইজ করি। বাবা ছিল যখন, মা ছিল যখন, পারমিতাও বলেছে, পারমিতার বাবার সাথে কত স্মৃতি, সত্যি এগুলো ভোলার নয় গো, সত্যি ওগুলো সোনার দিনগুলি মোর সোনার খাঁচায়। সত্যি ঠিকই বলেছো, গানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট গো। মাঝে মাঝে আমি প্রতিটা মুহূর্তেই ফিল করি যে
বাবা মা থাকাটা না খুব জরুরি, খুব খুব জরুরি গো। আমার বাবা খুব তাড়াতাড়ি চলে গেছে, মাও খুব তাড়াতাড়ি চলে গেল। আমার বন্ধুরা বলে যে কাকিমা খুব তাড়াতাড়ি চলে গেল রে। সত্যি এত তাড়াতাড়ি চলে গেল। মা খুব লোনলি হয়ে গেছিলো তো, পারেনি হয়তো। অনেক কাছে খুব স্ট্রং থাকে, মা খুবই স্ট্রং ছিল, নো ডাউট। ছোটোবেলা থেকে মা খুব স্ট্রং, দিদা বলতো। কিন্তু কি একটা সময় মানে আমার বাবা না হট করে চলে গেছে, মানে কোনো অসুখ বিসুখ কিছু হয়নি গো, হঠাৎ করে চলে গেছে। তো ওটা মা মেনে নিতে পারেনি, ওটা মা একেবারে মেনে নিতে পারেনি। ওই জায়গাটা থেকেই মা একটু মানে কি বলবো উইক হতে শুরু করলো। মা কিছুতেই মেনে নিতে পারেনি, কারণ বাবা ভীষণ স্ট্রং। অসুখ বিসুখ টাচুট কোনো দিনও বাবার কোনো অসুখ বিসুখ হয়নি, সামান্য জ্বর সর্দি, তার বাইরে কোনো দিনও কিচ্ছু না গো। বাবা হঠাৎ করে চলে যাবে, তারপর বিয়ের পর আমরাও চলে এলাম ওখান থেকে, ওইটাও আমি ছিলাম মায়ের সব থেকে বড় সাপোর্ট। ওই যে চলে এলাম, মানে কলকাতায় থাকলে কি হতো, তবু দেখা হতো। তারপরেও কি জানো তো, আমি বলছি ফ্রিলি, আমরা যখন কলকাতায় গেছি তখন আমি আমার মায়ের কাছে তো যেতে পারতাম না সেরকম। কিন্তু কষ্টটা তো আর একদিনে হয় না, জমতে 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 জমতেই হয়। আমি মাঝে মাঝে গিলটি ফিলও করি গো মার জন্যে, এখানে মাকে ছেড়ে চলে এলাম। না এলে হয়তো মা থাকতো এখনো। মাকে সরিও বলি, আমি চলে এসেছি বলে তুমি একা হয়ে গেছিলে মা, তাই তুমি চলে গেলে বাবার কাছে, বলি মাকে। তাই তো বলি, সকলকে বলি যে যতদিন বাবা মা আছে তাদেরকে ভালোবাসো। বাবার মাথার ওপরে হাতটা না ভীষণ জরুরি। বাবার ওই একটা বলা যে আমি তো আছি, এটা অনেক ম্যাটার করে। আর মার হচ্ছে আনকন্ডিশনাল লাভ, কোনো কোনো স্বার্থ নেই মায়েদের ভালোবাসার মধ্যে। আমার মা অত পরিশ্রম করে এসেও, এসো মা, অত পরিশ্রম করে এসে ও তোমায় ডাকছে, কি খাবো না খাবো। যখন আমার বাবা নেই বলছি, তখন তো আমরা সব সময় আর হেল্পিং হ্যান্ড রাখিনি, সম্ভব ছিল না। এমনি যা টুকটাক কাজ করা সেই একটা দিদি ছিল, এসে করে দিয়ে যেত। আমি আর মা দরকারও ছিল না, তবুও মা অফিস থেকে এসে, আমি জানি আমি পড়াতে বেরোবো তখন টিউশনে, মিলি দাঁড়াও, এক কাপ চা না খেয়ে বেরোবে না। আবার আমি বলতাম মা তুমি হাত মুখ ধো, আমি চা করছি। মানে এই যে একটা বন্ডিং না, যে সাংঘাতিক ছিল আমার আর মায়ের। আমি চা বানাচ্ছি, চটপট একটু মুড়ি মেখে দিচ্ছি, না তো মা খাবে না, একটু মুড়ি মেখে আমি দুটো বিস্কিট দিয়ে চা খেয়ে ছুটলাম টিউশন করতে। মাকে বলতাম তুমি সিনেমা দেখো। মা জি সিনেমা দেখতে খুব ভালোবাসতো। কেন ওকে ডিস্টার্ব করছো? আমার মা খাওয়াতে ভালোবাসতো, আমার বাবাও, আমার জামাইবাবু জানে। একটা শুধু মুখ থেকে বের করবে যে অনেকদিন এটা খাইনি, তৎক্ষণাৎ পরের দিন বাবা নিয়ে চলে আসবে। সৌরভ সেটা মিস করেছে, সৌরভ পায়নি, বাবা থাকলে দেখতো। কিন্তু মা যথাসাধ্য চেষ্টা করেছে দেওয়ার, করেনি? ও আমায় কথা বলতে দেবে না জানো তো তোমাদের সাথে। বকো তোকে, চাটা খেয়ে নি, খেয়ে কয়েকটা খাতা দেখার রয়েছে দেখে তারপরে লাঞ্চে, আজকে তো নিরামিষ, আর পেঁয়াজ কলি পেয়েছি কাল দেখালাম, আজ পেঁয়াজ কলি ভাজবো, চিচিঙ্গে ভাজবো, আর লাউ দিয়ে ডাল করবো, ধনে পাতা লাউ দিয়ে ডাল। বাম্পার খিদে পেয়েছে গো। এই তো রেডি করছি ছাতু মুড়ি, মেখে দিই। তোমাকে তো মেখে দিতে হয়। হ্যাঁ, আমার একেবারে রেডিমেড জিনিস চাই আমার। আবার জল বেশি হয়ে গেলে খাবে না, বেশি শুকনো হলে খাবে না, একদম প্রপারলি এটাকে মিক্স করে দিতে হবে। ব্যানানা দেবো খেতে? না না, ঠিক আছে, আমি এটা মেখে। তোমার কই? আমিও খাবো ছাতু মুড়ি। তুমি এটা নিয়ে না, দেখো তোমার এটা আছে, এখানেই আছে, বাড়ছি। আমি বলছি এইখানে, এই কি বলছি দেখো,
আর একটু জল দেবো কি না? ঠিক আছে, না একটু জল লাগবে গো। তুমি জানো, তুমি খাবে আমি জানি। আমি যেরকম দেবে আমি স্ট্রেট মুখে পড়বো। আজকে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে, মানে লাউ দিয়ে মুগ ডাল, এই যে লাউ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আগে লাউটা আর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু হলুদ দিয়ে, তারপরে সরষের তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে আর ডালটা দিয়ে দিলাম, ওটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একটু নুন দেবো এবারে, আর ফুটে উঠলে একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস ডাল রেডি। আর যেটা করবো সেটা হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা। ভাত ওদিকে হচ্ছে। আজকের লাঞ্চের মেনু এইটাই, ডিনারও তাই, শুধু রুটি হবে এর সাথে। ডালে ধনেপাতা দিয়ে দিয়েছি, ডাল ফুটছে, এবারে রেডি। এটা গ্যাসটা অফ করে দেবো। ব্যাস ডাল রেডি। এবার আলু আর পেঁয়াজ কলিটা ভেজে নেবো চটপট। এই যে আমার বেবো চলে এসছে। আমি বন্ধ করছি। মা জুতো রেখে দাও। কেমন হয়েছে মা প্র্যাকটিক্যাল এক্সাম? আমি যে ইকুয়েশন এক্সপেক্ট করেছিলাম ওটাই এসেছিল আজকে। আচ্ছা, মানে ওটা অনেক বড় ছিল, ওটা একটা পার্ট এসেছিল। আচ্ছা, কাল বায়োলজি তো? ঠিক আছে। আর বায়োলজি, কেমিস্ট্রি হচ্ছে 30th। আচ্ছা, তার মাঝে ছুটি? না, মানে এমনি স্কুল হবে? এমনি স্কুল হবে, আমাদের ইংলিশ টিচারের প্র্যাকটিস হবে তখন। আচ্ছা, না জামা কাপড় ছেড়ে নাও, হাত মুখ ধুয়ে নাও। খেতে বসে পড়েছি। এটা হচ্ছে সেই কালকের উচ্ছে বেগুন ভাজাটা। সেই কালকে, বুঝলে তো, সেই কালকে, সেই যেটা মাটন খাওয়ার লোভে অল্প খেয়েছিল। হ্যাঁ, অল্প খেয়ে বলেছিলাম আজকের জন্য তুলে রাখতে। আজকে একদম ছিমছাম রান্না। কাল একেবারে পুরো বাম্পার হিট রান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছে। আজকে আবার ব্যালেন্স। আজকে সোনা খুব খুশি, তাই না? ভালো পেঁয়াজ করে আলু ভাজা। ভীষণ ফেভারিট খাবার পেঁয়াজ কলি। বছরে একবারই পাওয়া যায়, তাই না মা? পেঁয়াজ কলি ভাজা দিয়ে ডাল দিয়ে, এটা এই ডালও যেরকম ভালো লাগছে, আবার ইকুয়ালি মুসুরির ডাল দিয়েও দারুণ লাগতো। মানে পেঁয়াজ কলি দিয়ে মুসুরির ডাল। বাবার আবার মসুরির ডাল খুব ফেভারিট, তাই না মা? আমি একটু কমই করি মসুর ডাল। পেঁয়াজ কলি দিয়ে মসুর ডালও ভালো লাগে। পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ ভীষণ ভালো লাগে, ছোট ছোট ট্যাংরা। আনতে পারো তো ট্যাংরা মাছ? আমরা এই প্রথম পেঁয়াজ কলি খাচ্ছি এই সিজনে। রুটি দিয়েও দারুণ লাগবে। পেঁয়াজ কলি ভাজা এমনিও ভাত বের পাওয়া যায়, মানে ডাল ছাড়া, তাই না? ডালটাও আজকে দারুণ হচ্ছে। কালকে তোমাদের আর পাবদা মাছটা খাওয়ানো খাচ্ছি যে সেটা দেখানো হয়, দারুণ হয়েছে। দারুণ হয়েছিল, মাছটাও ভালো ছিল, বাটারি বাটারি। বড়ি দিয়ে আর বেগুন দিয়ে খুব ভালো ছিল, বলো? মাটনটাও দারুণ হয়েছিল।
ওইটা তো এক্সিলেন্ট। সব কাঁচা লঙ্কা তোমার পাতেই করেছে, ঝাল আছে কাঁচা লঙ্কা? কোনোটার আছে কোনোটার নেই। খাবারটা কেন আমার ভাত খাওয়া গেছে, আমি কেন খাবো? এমনি টেস্ট করে দেখতে ঝাল আছে। বদমাই। ব্লগটাকে এডিটিং করলাম এখন। ডিনার তো হয়েই গেছে কমপ্লিট। বেবু শর্মিষ্ঠা শুতেও চলে গেছে, এবার আমার পালা শুতে যাওয়ার। এডিটিংটা আমি রাত্রিবেলাই করে তারপরে শুই, মানে ম্যাক্সিমাম দিন সেটাই করি, স্যাটারডে সানডেটা বাদ দিয়ে। ওই দিনটা একটু সময় থাকে বলে তাও কিছুটা করে তারপরে শুই, যাতে সকালবেলায় চাপটা কম থাকে। আর এমনিতে উইকডেতে রাত্রিবেলাই করে তারপরে শুই, সকালবেলা শুধু মানে সকালবেলা তো হয় না, বেলার দিকে যখন কাজ হালকা থাকে একটু, তখন ব্লগটাকে পাবলিশ করে দিই। এই যাই এখন শুতে, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বেবদের তো এখন চলছে হচ্ছে সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা। আজ যেরকম হয়েছে ফিজিক্সের প্র্যাকটিক্যাল ছিল, কাল রয়েছে বায়োলজি প্র্যাকটিক্যাল, মানে এগুলোই ফাইনাল যে এক্সাম আসছে তারই প্র্যাকটিক্যালগুলো এখন হচ্ছে, এই সপ্তাহ ধরে হবে। কাল বায়োলজি রয়েছে, পরশু দিন বোধহয় কিছু নেই, তারপরের দিন বোধহয় কেমিস্ট্রি রয়েছে। তো এই তো যাই, শুয়ে পড়ি, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।